আমি দূরে থাকি বলে কি এই বাড়ি সম্পর্কে কোনো খোঁজ খবর রাখি না ভেবেছিলে সবাই? আমি প্রতিদিনের খবর পাই এই বাড়ির। কে কার সাথে কেমন ব্যবহার করে, কে কেমন রূপ বদলেছে, সবটা খবর রাখার মানুষ আমি। আয়েশা, তোমার দেখছি জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে। আবার এই বেয়াদব মেয়ের কুবুদ্ধি মতো চলতে শুরু করে দিয়েছো তুমি। তুমি এ বাড়ির বউকে দজ্জাল শাশুড়ির ভূমিকা পালন করে শ্বশুর বাড়ি ছাড়া করেছো। আমি তোমাকে বাড়ি ছাড়া করতে পারবো না, কিন্তু তোমাকে দজ্জাল শাশুড়ির পজিশন থেকে সরিয়ে দম নিব, নয়তো আমার নাম রাহেলা চৌধুরী না, বুঝলে বৌমা? বাপেরও বাপ থাকে, আর আমি তোমার শাশুড়ি। তুমি হয়তো সেই কথা ভুলে গেছো। শাশুড়িরও যে শাশুড়ি থাকে তা কি তোমার মনে ছিল না? আমি কি মরে গেছি যে তুমি আমার কথা ভুলে গেছো? আমার নাত বউদের সাথে খারাপ ব্যবহার করো, এত সাহস কে দিয়েছে তোমাকে? না মা, ওই মেয়েটা ভালো না, খুব বেয়াদব মেয়ে। তুমি একদম চুপ। কে বেয়াদব তা তো দেখাই যাচ্ছে। তুমি তো এই বাড়ির বউ হয়ে এসেছিলে। আমার তো তোমাকে পছন্দও ছিল না। আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম সেদিন? আমি যদি তোমার মতো খারাপ ব্যবহার করতাম তাহলে কি তুমি এই বাড়িতে এত বছর সংসার করতে পারতে? মা, তুমি না জেনে বেশি বেশি করছো। তুই একদম চুপ থাক কুটনি বুড়ি। জানি আয়েশার মগজ খালি করে সেখানে শয়তানি বুদ্ধি চাষ তুই করেছিস, নয়তো ওর এত বড় কলিজা ছিল না এত সব উল্টো পাল্টা কাজ করার। মা, এভাবে সবার সামনে বলতে পারছো আমাকে? তুই চুপ থাক কুটনি বুড়ি। সবার সামনে তোমরা কাজ করতে পারো আর আমি বলতে পারবো না? রাজের মা মাথা নিচু করে রাখে। তা বৌমা, তুমি যে মেয়েকে বৌমা হিসেবে মানো না তাকে কোন অধিকারে থাপ্পড় দিয়েছিলে জানতে পারি? যার উপর কোনো অধিকার তোমার নেই তাকে থাপ্পড় কেন দিলে জবাব দাও, নয়তো তাকে এক্ষুনি আমার সামনে হাজির করবে। তোমাদের বিচার আমি করব। মা, আমি ওই মেয়েকে খুঁজতে যাব? খুঁজতে যাবে কি চাষ করতে যাবে তা তো আমি জানি না। তোমাদের সময় দিলাম, আজ বিকাল বেলার মধ্যে আমার নাত বউ বাড়িতে থাকবে। তাকে কোথায় পাবে তা তোমরা জানো, আমি না। আর আমার কথার অবাধ্য হলে কি করতে পারি তা তোমরা ভালো করেই জানো। এরপর আরিয়ান তার দাদিমাকে সাথে করে তার রুমে নিয়ে যায়। এদিকে অনু মিষ্টিকে নিয়ে বেশ আরামে আছে তাদের বাপের বাড়িতে। আহা হা, তাদের মেয়ে যে রাতে জামাই ছাড়া একা বাড়িতে চলে এসেছে, এদিকে তাদের কোনো ভূক্ষেপ। মিষ্টি তো ফুফু মরিকে পেয়ে খুব মজাতেই আছে। কতদিন সে ফুফির কোলে চড়ে ঘোরাঘুরি করে না, আজ সে সব ডৌসুল করে দেবে। তাই সকালে মিষ্টিকে নিয়ে সারাদিনের প্ল্যানিং করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এই রাজের মা, এখন কি করব? মা যে রাগী, যা বলেছে তার কথা মতো কাজটা করলে সে তো আমাদের আস্থা চিবিয়ে খাবে। জি ভাবি, আমিও সেই একই কথা ভাবছি। এই, তোমরা তোমাদের মাকে এত ভয় পাও কেন? সে কি বাঘ না ভাল্লুক? আমার মা বাঘের থেকে কোনো দিক দিয়ে কম না, বুঝলেন? তাই তার সম্পর্কে না জেনে শুনে কথা কম বলাই ভালো। শেষ পর্যন্ত কিনা অনুকে ফিরিয়ে আনতে ওর বাবার বাড়িতে যেতে হবে। ভাবি, কিছু করার নেই, যেতে তো হবে, তাই দেরি করে লাভ নেই। যত তাড়াতাড়ি এই ঝামেলা মিটে যায় তাতেই আমাদের জন্য ভালো। কি আর করার, ননদ ভাবে মিলে বাড়ির বউকে ফিরিয়ে আনার জন্য অনুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কি হলো, গাড়ি এখানে দাঁড় করিয়েছো কেন? অনুদের বাড়িতে চলো। রাজের মা, তুমি যে আমাকে বলেছিলে অনু বস্তির মেয়ে। আরে ভাবি, আমি কি জানতাম ওর বাবা বাড়ি এত সুন্দর? আমি তো ওই মেয়ের কথাবার্তা শুনে আন্দাজ করেছিলাম। তোমার আন্দাজের কথা আমাকে কে বলতে বলেছিল? তুমি তো ভেজাল পাকিয়ে দিয়েছো এখানে। এখন তো মনে হচ্ছে আমার কথাই ঠিক, তুমি একটা কুটনি বুড়ি। ভাবি, তুমিও মায়ের বলা কথাগুলো বলে আমাকে কষ্ট দিচ্ছ কিন্তু। থাক, জোতা মেরে আর গরুদান করতে হবে না। এবার বাড়ির ভেতরে গিয়ে দেখি সেখানে কি অবস্থা। রাজের মা এবং আয়েশা বেগম অনুদের বাড়ির ভিতরে প্রবেশ করতে রিমা তাদের সামনে পেয়ে ছুটে তাদের সামনে এসে সালাম দিয়ে তাদের ড্রয়িং রুমে বসার ব্যবস্থা করে দেয় এবং সে তার শাশুড়ি মা এবং শ্বশুর আব্বাকে ডেকে তাদের সামনে নিয়ে আসে। আপনারা ভালো আছেন বেয়ান? আসলে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম অনু যখন এ বাড়িতে আছে তখন তাকে সাথে করে নিয়ে যায়। বিয়ান সাহেবা, আপনি ওই যে কি বলেন না, অনু আপনার মেয়ে। এখন তাকে নিতে যখন ইচ্ছে এ বাড়িতে আসবেন।
সে কথা আমাদের বলতে হবে না। আমাদের বাড়িটাও তো এখন থেকে আপনাদের বাড়ি, তাই না বলে? জি আপা, অনু তো এখন থেকে আমাদের মেয়ে। তবে কি জানেন, মেয়েটা বড্ড বেশি দুষ্ট। সে সমাজ পরিবার পরোয়া করে না। আসলে আমার মেয়েটার খুব আত্মসম্মান বেশি, সাথে সে কোনো অন্যায় সহ্য করতে পারে না। সে ভাবে আমরা সবাই যদি নিজেদের মতামত বদলে ফেলি তাহলে নাকি পুরো পৃথিবী খুব সুন্দর হবে, না থাকবে ঝগড়াঝাটি, না থাকবে হিংসা, গোলযোগ ইত্যাদি। তবে আমার বোকা মেয়েটা এসব বোঝে না যে সবাই ওর মতো করে ভাবতে পারে না। কেউ হয়তো ওর কথাগুলো বুঝতে চেষ্টা করবে না, ওকে উল্টা ভুল ভাবতে পারে। আমরা অনুকে বদলানোর অনেক চেষ্টা করেছি, এমনকি তাকে 2 বছর নিজের থেকে দূরে রেখেছি, তবুও আমার মেয়েটা চিন্তা ভাবনার মাঝে কোনো পরিবর্তন করতে পারি নাই। মাঝে মাঝে তো আমাদের ওকে নিয়ে খুব ভয় করত, না জানি এই সবের জন্য কোনো বড় বিপদে না পড়ে কোনো দিন। আপনাদের মতো পরিবারে আমার মেয়ে গিয়েছিল বলে আপনারা ওকে বুঝতে পারছেন, নয়তো আল্লাহ জানে আমার মেয়ের ভাগ্যে কেমন পরিবার জুটতো, তারা কেমন ভাবে মেনে নিত তা আল্লাহই জানে। আয়েশা বেগম এসব কথা শুনে খুব লজ্জা পেয়ে যায়। আসলে সে তো অনুর সাথে কোনো ভালো ব্যবহার করেনি। তার বাড়ির মানুষ তাদের সম্পর্কে যা ভাবছে তারা কি সত্যি ততটা ভালো ব্যবহার করেছে অনুর সাথে? কোন দিক দিয়ে তো তারা অনুর সাথে কোনো দিক দিয়েই তো তারা অনুর সাথে ভালো ব্যবহার করেনি, তারপরও এত সম্মান দিচ্ছে তাদের। কেমন বাবা, মেয়ের কুকীর্তির আবার গুণগান করছেন আমাদের কাছে? তুমি তোমার মুখটা বন্ধ করো। অনুমা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না কোথাও। এমন সময় রিমি সেখানে এসে বিষম খায়। তার শাশুড়ির মুখে অনুমা ডাকটা শুনে। আন্টি, অনু তো বাড়িতে নেই। মিষ্টিকে সাথে করে সে ঘুরতে বেরিয়ে গেছে, কখন আসবে তাও বলে যায়নি। এমনকি সে ভুল করে তার মোবাইল ফোনটাও বাড়িতে রেখে গেছে। এখন যদি অনুকে ছাড়া বাড়িতে ফিরে যাই, তাহলে আমার শাশুড়ি মা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। আজ আর মনে হয় আপনাদের অনুর সাথে দেখা হবে না। তাতে কি হয়েছে, আমরা সবাই গল্পগুজব করি, কি বলেন? আমি যখন এসেছি তখন তো অনুমাকে সাথে করে নিয়ে যাব। তাকে সাথে না নিয়ে আমি বাড়িতে যাচ্ছি না। অনুর শাশুড়ির মুখে এমন কথা শুনে তারা বিপদে পড়ে যায়। আরে বৌমা, আজ তো অনু গাড়ি নিয়ে বাইরে গেছে, তাহলে ড্রাইভারকে কল দাও, ওদের সাথে নিয়ে চলে আসবে। তাই তো মা, আমি তো সেই কথা ভুলে গেছি। তোমরা অপেক্ষা করো, আমি কাকুকে কল দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলছি। রিমা কল করে ওদের তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলে। তার কিছু সময় পর অনু মিষ্টিকে কোলে করে বাড়ির ভিতরে প্রবেশ করে। অনু তাদের ড্রয়িং রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এখানে এনারা নাকি আমি স্বপ্ন দেখছি। এটা কল্পনা নয়, এটাই সত্যি। তারা দুজন অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। আচ্ছা সমস্যা নেই, আমিও ফিরে যেতে চাই। ও বাড়িতে আমার ক্রাশ বর্ষা আছে, তাকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি। এত ভাগ্য করে পেয়েছিস বলে কি একা রেখে চলে আসতে হবে? কেউ যদি তাকে সাথে করে নিয়ে চলে যায় তখন কি হবে? যদি কেউ আমার ক্রাশ বরের দিকে কুনজর দেয় বা তার সাথে লাইন মারার চেষ্টা করে, তাহলে সেই শাকচুন্নির কলিজা কেটে টুকরো টুকরো করে বেশি করে কাঁচা মরিচ দিয়ে ভালো করে রান্না করে রাস্তার পাশের কুকুরদের খাওয়াই দিব। থাক থাক, এত যত্ন করে রান্না করতে হবে না। এখানে দাঁড়িয়ে মনে সুখে গল্প করতে হবে না। চলেন, শাশুমার সাথে সাক্ষাৎ করে আসবেন আগে। ওনার সাথে দেখা করার কোনো শখ নেই, কিন্তু আমার কলিজার জন্য ওনার সাথে দেখা করতে যাচ্ছি। অনু তাদের শাশুড়িমার পাশে গিয়ে চুপচাপ বসে পড়ে। এমন ভাব করছে যেন কারো কোনো সমস্যা নেই। এদিকে বুঝি বলে আলগা পিরিত। বৌমা, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমাদের তো আবার বাড়িতে ফিরতে হবে। অনু আর রিমি বাধ্য মেয়ের মতো রেডি হয়ে নিচে নেমে চলে আসে। অনুর বাড়ির সবার থেকে বিদায় নেওয়ার সময় এবার। বিয়ান, অনু আর জামাইয়ের তো ফিরুনির অনুষ্ঠান বাকি আছে। আপনাদের চিন্তা করতে হবে না, কিছুদিনের মধ্যে ওদের পাঠিয়ে দিব। তারপর ওরা সবাই গাড়িতে গিয়ে বসে। গাড়ি চলতে শুরু করে চৌধুরী ভিলার উদ্দেশ্যে। এর মাঝে কেউ কারোর সাথে কোনো রকম কথা বলে না, একদম নীরবতা পালন করে। অনেক সময় পর গাড়ি এসে চৌধুরী ভিলার সামনে থেমে যায়। অনু গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে একটু অবাক হয়ে যায়। আরিয়ান বাড়ির বাইরে বর সেজে দাঁড়িয়ে আছে। অবাক চোখে আরিয়ানের দিকে দেখছে অনু। হঠাৎ এমন বর বেশে সেজে আছে কেন? তাহলে কি রিমি আপুর বলা কথাই সত্যি হলো? অনু 7 পা চিন্তা না করে আরিয়ানকে হারানোর ভয়ে দু নয়নে পানি ছলছল করতে শুরু করে দেয়। অনুর অশ্রু ভারাক্রান্ত চেহারা দেখে আরিয়ান দৌড়ে গিয়ে অনুকে জড়িয়ে ধরে। আরিয়ান অনুকে জড়িয়ে ধরার সাথে সাথেই অনু আরিয়ানকে জড়িয়ে ধরে খুব জোরে হাউমাউ করে কান্না জুড়ে দেয়।
আরিয়ান খুব শক্ত করে নিজের বুকের মাঝে অনুকে জড়িয়ে ধরে রাখে। তার বুকে এইভাবে আছড়ে পড়ে অনু কান্নায় সে মেনে নিতে পারছিল না। তাড়াতাড়ি করে নিজের বুকের কাছ থেকে অনুকে সরিয়ে সোজা করে দাঁড় করিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, এই পাগলি বউ, এভাবে কান্না করছো কেন তুমি? তুমি কি আমাকে রেখে আবার অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ নাকি? তুমি এই ভয়ে কান্না করছো? কিন্তু আফসোস, তুমি আসতে দেরি করে দিলে। তোমার এই ভয়টা যে এবার সত্যি হয়ে গেছে। অনু আরিয়ানের পায়ের কাছে বসে হাও মাও করে কান্নাকাটি করতে শুরু করে দেয়। অনুর এমন কান্না করা দেখে আরিয়ান চুপচাপ দাঁড়িয়েছিল। এই ফাজিল, এইসব কি করছিস তুই আমার নাত বউয়ের সাথে? দাদিমা, ব্যথা লাগছে তো, ছাড়ো প্লিজ। অনুর তো এদিকে কোনো খেয়ালই নেই, সে মনের সুখে কান্না করতে ব্যস্ত। এই বোকা মেয়ে, এইভাবে কান্না করলে হবে? নিজের ভালোবাসার উপর এই তোমার বিশ্বাস? এই বোকা মেয়েকে ভালোবেসে আমার নাতি এই 5 বছর একা বিরহে পার করেছে, ভাবা যায়? অনু রাহেলা চৌধুরীর মুখের দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে নেয়। তাকে দেখতে থাকে অনেক সুন্দর একজন বয়স্ক মহিলা তার সামনে বসে আছে। অনু আরিয়ানের মুখের দিকে তাকিয়ে দেখে আরিয়ান দুষ্টুমি ভরা হাসি দিচ্ছে। ব্যাত ফাজিল, শিয়াল পণ্ডিতের বংশের শয়তান, বান্দরের নানা, আমাকে এইভাবে কাঁদানোর মানে কি? কেন, তোমার কোনো বিশ্বাস নেই নিজের ভালোবাসার উপরে? আমি নিজের থেকে বেশি বিশ্বাস তোমাকে করি, কিন্তু তোমার সাথে এতদিন বিয়ে হয়েছে, আমাদের মধ্যে কোনো স্ত্রীর সম্পর্ক হয়নি। হয়তো সেই কারণেই তুমি আবারও বিয়ে করতে যাচ্ছ। এই তোমার ভালোবাসা? তুমি এতদিনে এই চিনেছো আমাকে? আমি কি তোমাকে শুধু ভোগের বস্তু মনে করি? তোমার চিন্তা এতটা খারাপ হলো কি করে অনু? সরি। তোমাকে আমি ভোগের বস্তু মনে করি না। যদি কখনো তাই মনে করতাম তাহলে কখনো তোমার জন্য 5 বছর ধরে অপেক্ষা করতাম না। নিজের চাহিদা পূরণের জন্য অন্য কাউকে বিয়ে করে নিতাম, বুঝেছো? আমার ভুল হয়েছে, তার জন্য কি এখন আবারও সেই অতীতের জন্য মশার মতো গান শোনাতে হবে তোমার? ও, তুমি বললে সেগুলো কথা, আর আমি বললে তো সবকিছু মশার গান। বাহ, দারুণ তো ব্যাপারটা। ওরে দুষ্টু আর মিষ্টি, তোরা এবার থাম রে। নিজেরা ঘরে গিয়ে না হয় রোমান্টিক ঝগড়া করবি, সবার সামনে এত ঝগড়া করে কি আছে? এই সুন্দরী মহিলাকে? আমার জানেমান, আমার কলিজা, আমার একমাত্র দাদিমা রাহেলা চৌধুরী। ও আচ্ছা, তাহলে ইনি আমার সতীন? ওরে দুষ্টু মেয়ে, আমাকে সতীন বলা হচ্ছে তাই না? আমার বরের এত প্রিয় যে জন, তাকে তো আমি সব থেকে বেশি আপনজন মনে করব। অনেক কথা হয়েছে, এবার দরজার সামনে চলো, অনেক কাজ আছে। কি কাজ আছে দাদিমা? রাহেলা চৌধুরী অনু আর আরিয়ানের হাত ধরে ওদের সদর দরজার সামনে দাঁড় করিয়ে সে ভেতরে গিয়ে বরণ ডালা নিয়ে এসে ওদের দুজনকে বরণ করতে আসে। দাদিমা, এত বারণ করার কি দরকার ছিল বলো? তুমি যেদিন এই বাড়িতে এসেছিলে সেদিন তোমাকে কেউ বরণ করে নাই। আজ আমি তোমাকে এই চৌধুরী বাড়ির বউয়ের মর্যাদা দিয়ে বরণ করে নেব, যেমন করে তোমার শাশুড়ি মাকে বহু বছর আগে নববধূ বেশে বরণ করে নিয়েছিলাম, ঠিক সেইভাবে। আয়েশা বেগম চুপচাপ শাশুড়ির পাশে দাঁড়িয়ে থাকে। অনু আরিয়ানকে বরণ করে ঘরে নিয়ে চলে আসে। এরপর অনু আরিয়ানকে সাথে করে দাদিমা ওদের রুমের ভেতরে রেখে যায়। অনু তো রুমের ভিতরে প্রবেশ করে একদম অবাক হয়ে যায়, কারণ ওদের রুমটা বাসর ঘরের মতো করে সাজিয়ে রাখা। তুমি করেছো এইসব কিছু? আমি এই সব কিছু সম্পর্কে কিছুই জানতাম না। যা কিছু করেছে সবটা দাদিমা করেছে। আমিও তো একটু আগেই জানতে পেরেছি সবটা। তবে বেশ ভালোই হলো সেদিন বাসর ঘর করতে পারিনি, আজ না হয় সেই সাজটা মিটিয়ে নেব। কি বলো মিষ্টি বউ? যা, দুষ্টু বর কোথাকার। আরিয়ান অনুকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালে অনুর আগে আরিয়ানের ঘুমটা ভেঙে যায়। আরিয়ান দেখে অনু তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অনুকে দেখে আরিয়ানের খুব ভালো লাগছে। 5 বছর আগে যদি বিয়েটা খুব সুন্দরভাবে হতো তাহলে আজ ওদের মাঝে আরো একজন ঘুমিয়ে থাকতো। তবে ভাগ্যের হাতে তো সবটা বাঁধা থাকে, কেউ তো আর ইচ্ছা করলেই ভাগ্যের ওপর দিয়ে যেতে পারে না। এত বছর পরে অবশেষে আরিয়ান অনুর মনের সাথে তাদের দুইটি শরীরের মিলন হয়েছে। আজ থেকে সত্যি অর্থে তারা দুজন দুজনের পরিপূরক। আরিয়ান কাল রাতের কথা ভেবে হাসতে থাকে। সত্যি বর বউয়ের সম্পর্ক আল্লাহর একটা দান, এর থেকে সুন্দর সম্পর্ক আর কি বা হতে পারে? দুজন অচেনা অজানা মানুষ একটা কবুল শব্দের মাধ্যমে এতটা কাছে আসে, তা সত্যি অদৃশ্য কোনো শক্তির জন্যই। তাদের মাঝে মায়া ভালোবাসা সবটা একাই তৈরি হয়ে যায়। কেউ ইচ্ছা করলে ওই সম্পর্কের মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারবে না। এই সম্পর্কের পবিত্রতা নিজেই মানুষদের ভালোবাসা বাড়িয়ে দেয়।
যত দূরে থাকো না কেন, তাদের ভালোবাসা কখনো কমবে না। হয়তো অভিমান, রাগে একটু ধুলোবালি পড়বে, তবে কাছে আসলে সেই ধুলোবালিও থাকবে না। আরিয়ান এইসব কথা ভাবতে ভাবতে অনুর কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে চুমা দিয়ে দেয়। ওরে দুষ্টু, সাত সকালে আমাকে এভাবে দেখার কি আছে, বলবে একটু? আমি কি তোমাকে দেখেছি নাকি? আমি আমার বউকে দেখছিলাম। এর মধ্যে তোমাকে কথা বলতে কে বলেছে? ফাজিল মাইয়া কোথাকার। এই যে মিস্টার, আমি আপনার বিয়ে করা বউ, আমাকে দেখছে আবার আমাকে কথা শোনাবে। আমি তো আমার অনুবউকে দেখছিলাম, কিন্তু সে যে চুরি করে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর আমার আদরগুলো উপভোগ করছিল, তা কে জানতো? নিব না তোমার আদর, দরকার নেই। সব আদর ব্যাংকে লকারে লক করে রেখে আসো। ওরে ফাজিল মেয়ে, এখন আর আদর টাদর লাগবে না, তাই তো? তাহলে রাতের সব আদর ফেরত দাও, নয়তো তোমার খবর আছে, এই আমি বলে দিলাম। অনু আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে রেখে সে এক দৌড়ে বাথরুমে চলে যায়। বাথরুমে দরজা বন্ধ করে ভেতর থেকে বলে, আদরগুলো আমার, সেগুলো ফেরত কেন দিতে যাব? যা একবার দিবা তার কখনো ফেরত দিব না, বুঝলে? তুমি আমার ক্রাশ বল। এই ফাজিল মেয়ে, আমাকে এইভাবে ফাঁকি দেওয়ার মানে কি? হ্যাঁ, দরজা খোলো বলছি, নয়তো দেখো কি যে অবস্থা করে তোমার। কচু করবে তুমি আমার। তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে, তুমি আদর ছাড়া আর কিচ্ছু করবে না আমাকে। তুমি এত বিশ্বাস করো আমাকে? নিজের থেকেও বেশি। এরপরে অনু বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে চলে আসে। আরিয়ান অনুকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরে দাদিমা, আপনি? দাদিমার কথা শুনে আরিয়ান অনুকে ছেড়ে সরে যায়। আরিয়ান আশেপাশে তাকিয়ে দেখে তাদের রুমের দরজাটা লক করা। দাদিমা কোথাও তো নেই। ওরে শয়তান মেয়ে, তোমার দুষ্টুমি যে আমাকে বাঁশ দেয় তা তুমি বোঝো না? সব সময় দুষ্টুমি করো, তাই না? তুমি আমার একমাত্র বর, তোমার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করবো বলো? আমি তো তোমার এই দুষ্টু মিষ্টি মজার প্রেমে পড়েছি, তোমাকে খুব বেশি ভালোবাসি অনু। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এখন তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য নিচে গিয়ে নাস্তা রেডি করছি। জি ম্যাডাম, আপনার অর্ডারের ওপর দিয়ে তো আর যেতে পারি না। আমার বউ ভালোবেসে বলেছে, তা তো শুনতেই হবে আমাকে। অনু আরিয়ানকে ঠেলে বাথরুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে নিচে নেমে চলে আসে। কি ব্যাপার, ম্যাডামকে যে একদম অন্যরকম দেখাচ্ছে, ব্যাপার কি? আরে দিদি বোঝো না, এটা যে আরিয়ানের রঙের প্রস্তাব, তার রঙে রাঙা বউ সেজেছে আজ অনু। আরে সাত সকালে এসব কি শুরু করেছো তোমরা? আমাকে যেতে দাও, আমার অনেক কাজ আছে। ওই মাইয়া, থাম তো তুই। সারা বছর তো কাজ করবি, আজ আমাদের সাথে তুই গল্প করবি। আমিও কি তোমাদের সাথে গল্পের আসরে যোগ দিতে পারি? ওরা সবাই রাহেলা চৌধুরীর মুখে এমন কথা শুনে একদমই অবাক হয়ে যায়। অবশ্যই আপনি আমাদের সাথে কথা বলতে পারেন, আপনিও তো আমাদের বান্ধবী, তাই না দাদিমা? তোমরা আমাকে দাদিমা বলো, ঠিক আছে? সেখানে আবার আপনি যোগ করো কেন? আমাকে তোমরা তুমি করে বলবে, তাহলে আমারও ভালো লাগবে। আফসোস, আপনি আমার দাদিমা না, আপনি আমার নানি শাশুড়ি। কিছু করার নেই, নানি দাদি যাই বলে ডাকো না কেন, সেই ডাকটা মন থেকে ডেকো, তাহলেই হবে। এই সবাই মনে করবে এই সুন্দরী চৌধুরী বাড়ির সব নাত বউদের বান্ধবী হয়। এই দুষ্টু বুড়ি, কাল রাতে সবার সামনে তুই কি করেছিস মনে আছে তোর? কই, আমি কি করেছি? কিছুই তো আমার মনে নেই। তুই সবার সামনে আমার নাতিকে চুমা দিয়েছিস। আমি যখন চুম্মা দিয়েছিলাম তখন তোমরা চোখ বন্ধ করে রাখলেই পারতে। তো তোমাদের, তোমরা দেখেছো, আমি তো কাউকে দেখতে বলিনি। ওরে দুষ্টু মেয়ে, তোর কিছু করতে হবে? দাদিমা, তোমার ছেলের বউকে দাদিমা বানিয়ে দিব, চিন্তা করো না, তাহলে আমার কিচ্ছু করতে পারবে না তোমরা। ওরে আল্লাহ, এই মেয়ে কত অ্যাডভান্স, ভাবা যায়? ওর সাথে আর কিছুদিন থাকলে তুমি অবশ্যই পাগল হয়ে যাবে জান, তাই ওই পাগলির থেকে দূরে থাকো। তাহলে তো তোকে আগে এই পাগলির থেকে দূরে রাখতে হবে, নয়তো ওর মতো পাগল হয়ে যেতে পারিস। এই, তুমি আমাকে নিয়ে টানাটানি করছো কেন? থাক, আমার অফিস আছে, আমি নাস্তা করে অফিসে চলে যাচ্ছি। একটু পর আরিয়ান নাস্তা করে অফিসে চলে যায়। তারপর রাজ, আয়াত, রিমি, হৃদি সবাই অফিসের জন্য বেরিয়ে পড়ে। নাতবউ, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও, তাহলে বর বাহিরে যাবার পর আর একজনের সাথে সময় পার করতে পারবে। ওর দাদিমার কথা শুনে এক গাল হাসি দেয়, তারপর তাকে জড়িয়ে ধরে বসে থাকে। এভাবে হাসি কান্না মজাতে ওদের বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে যায়।
এরই মাঝে আয়েশা বেগম অনুকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, তবে তার ভালোবাসাটা এখনো সবার সামনে প্রকাশ পায়নি। চৌধুরী বাড়ির দুই বউ তাদের আগের জীবনে ফিরে গেছে, শুধু অনু এখনো নিজের সংসার নিয়ে ব্যস্ত রয়েছে। অনাথ বউ, তাড়াতাড়ি এই সংসারে নতুন অতিথি আনো। আর কতদিন এবারই এমন নীরব পড়ে থাকবে শুনি? বাচ্চা তো গাছে ধরে না দাদিমা, সময় লাগবে। আল্লাহ যখন চাইবে তখন দেবে, তার আগে এত তাড়াতাড়ি কোথায় থেকে পাবো? কি করব বলো, কোন দিন যে চোখ বুঝবো জানি না, তাই এই বুড়ি বয়সে এসে তোমার কাছে এই বায়না ধরেছি। তুমি বায়না আমাদের কাছে না করলে কার কাছে করবে শুনি? তোমারও তো ইচ্ছে করে বড় একটা পরিবার নিয়ে সুখে থাকতে। দেখেছো ভাবি, আমার মায়ের কত ভাব। আমার ছেলের বউকে ফেলে রেখে এই অনুকে নিয়ে পড়ে আছি, মনে হচ্ছে 7 রাজার ধন পেয়েছে। 7 রাজার ধনের থেকে কম না আরিয়ানের বউ, এটা তোমাকে মানতে হবে। ভাবি, তোমার কথা সুর দেখছি একটু অন্যরকম শোনা যাচ্ছে। ছেলে আমার 10টা না 5টা না 2টা মাত্র। আমার সোনার টুকরো ছেলেরা হীরার টুকরো বউ পেয়েছে, তা তো আমাকে মানতেই হবে। মা, তুমি রিধি রিমিকে ছেড়ে সারাদিন অনুর পেছনে ঘুরঘুর করো কেন? আয়াতের বউ সারা দিন ব্যস্ত থাকে, যখন সে সময় পায় চেষ্টা করে আমাদের সাথে সময় কাটাতে। আর অনু সব সময় আমার সাথে থাকে। এ সব সময় সাথে থাকে, ভালোবাসা কিন্তু পরিমাণে সে বেশি পাবে, এটাই নিয়ম। তাই জন্য তুমি আমার ছেলের বউকে কোনো কিছু মনে করবে না? তো থাকার কথা নিজের বাড়িতে, তুই এসে এভাবে ভাইয়ের বাড়িতে পড়ে আছিস। তোর তো লজ্জা করা উচিত যে নিজের সুন্দর একটা সংসার ফেলে রেখে অন্যের সংসারে চরকি ঘুরাচ্ছিস। তুই থাকবি তোর বাড়িতে, এখানে মাঝে মাঝে আসবি বেড়াতে, আমরা যাব তোদের বাড়িতে, কিন্তু সে ঘুরে বালি। তুই এখানে এসে ইরির মায়ের কিরি কেটে বসে আছিস। মা, তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। তোকে আমি করব অপমান? তাহলে অপমানেরও অপমান হয়ে যাবে। মা, তোমার নিজের মেয়েকে এইভাবে বলতে পারলে তুমি? নিজের মেয়ে তো কি হয়েছে, যা সত্যি সে কথা বলতে আমার কোনো ভয় করে না। দাদিমা, নিজেদের মধ্যে এভাবে কথা কাটাকাটি করার কোনো মানেই হয় না। রাহেলা চৌধুরী সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। অনুর রোজ রোজ এইসব ঝগড়াঝাটি আর নিতে পারছিল না। আমার এই বাড়িতে কেন যেন ভালো লাগছে না। আমি আমার আগের লাইফটাকে মিস করি। এখন তুমি এই বাড়ির বউ, তোমার কি আর জব করা মানায় বলো? অনু আরিয়ানের মুখে এমন কথা শুনে আর কোনো কথা বলে না। রাতের খাবার খেয়ে চুপচাপ আরিয়ানের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে অনু ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কাজ করতে থাকে। সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে নাস্তা করতে থাকে। এই যে বৌমা, যাও রেডি হয়ে আসো, আজ থেকে তুমিও আরিয়ানের সাথে অফিস যাবে। আয়েশা বেগমের মুখে এমন কথা শুনে অনু সহ বাড়ির কেউই বিশ্বাস করতে পারছিল না যে উনি অনুকে এরকম কথা বলতে পারে। আমার দিকে এইভাবে তাকিয়ে থাকার কোনো মানেই হয় না। আমি যা বলেছি তুমি তাই করবে আজ থেকে। কিন্তু শাশুমার সংসারে কি হবে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ের আগে টাকা নিজে ইনকাম না করে বিয়ে করা উচিত না। প্রতিটা মেয়ের নিজের পায়ের নিচে নিজের যোগ্যতা অনুযায়ী মাটি রাখা দরকার, তারপর শ্বশুর বাড়িতে পা রাখা উচিত। সমাজ যত উন্নত হোক না কেন, মানুষের মন মানসিকতা উন্নত হয় না। তাই তুমি এখন ইচ্ছে করলে চাকরি করতে পারো, তোমার নিজের একটা শক্তি আছে। তুমি শুধুই বাড়ির বউ না, কারো বাড়ির মেয়ে। বিয়ের পর বাবার বাড়ির সব শিক্ষা ভুলে নদীর জলে ভাসিয়ে দিয়ে সংসার করবা, তা তো একদম উচিত না। হ্যাঁ, অবশ্যই সংসার করবা। যখন তোমার বাচ্চা হবে, পরিবার বড় হবে, তখন না হয় তুমি তোমার সংসার গুছিয়ে নিও। ততদিন তো নিজের মনের মতো করে বাঁচতে শেখো। অনু সবার সামনে ওর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়। আমি জানতাম তোমাকে আয়েশা ঠিক মায়ের মতো ভালোবাসা দিবে, তবে এই ভালোবাসা তোমার অনেক আগে পাওনা ছিল। কিন্তু আমার মেয়ের সব কাজে নাক গলানো স্বভাবের জন্য এত দেরি। মা, তুমি সবসময় আমাকে এভাবে কথা শোনাতে পারো না। শাশুড়ি মা, এইভাবে বাপের বাড়ি না থেকে নিজের বাড়িতে চলে গেলে তো সমস্যার সমাধান হয়ে যায়। প্রতিদিন আপনাকে এত কথা শুনতে হয় না। এই তো আমার নাত বউ একটা কাজের কথা বলেছে। নানি কেমন কাজের কথা বলেছে রিদি তোমাকে? রাজ, নানা ভাই, একটা কথা বলি, মাইন্ড করবি না? আমি চাই তোমরা তোমাদের নিজেদের বাড়িতে ফিরে চলে যাও। অনেকদিন তো হয়েছে এখানে এসে আছো, এবার তোমাদের নিজের বাড়িতে ফিরে যাওয়া উচিত।
জি, আমিও তাই ভাবছি। আমরা তো অনেক দিন এখানে থাকলাম, এবার আমাদের ফিরে যাওয়া দরকার। রিদির নিজের একটা সংসার আছে, বেচারি আজও সেই বাড়িটা দেখতে পারে নাই। এখানে সে চড়ুই পাখির বাসার মতো সংসার পেতে বসে আছে। নানিমা, তুমি চিন্তা করো না, আমি বাড়িটা ঠিকঠাক করে পরিষ্কার করে সেখানে শিফট হওয়ার ব্যবস্থা করছি। রাজের মুখে এমন কথা শুনে ওর মা রাগে আগুনের গোলা হয়ে নিজের রুমে ফিরে যায়। রিদি খুব খুশি হয়ে নানিমাকে জড়িয়ে ধরে। দাদিমা, রাজ, মৌ, ফুপু এনারা আমাদের সাথে থাকতে তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে কি দরকার ওদের চলে যাবার? দেখো, এটা তোমাদের নিজের বাড়ি, ঠিক তেমন রাজদেরও নিজের একটা বাড়ি আছে, তাই যার যেখানে স্থান তার সেখানে থাকা উচিত। তাই এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। অনু একদিকে খুব খুশি যে সে আজ থেকে সারাদিন আরিয়ানের আশেপাশে ঘুরঘুর করবে, আবার অন্যদিকে রাজেরা সবাই বাড়ি চলে যাবে। সে কথা ভেবেই মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আরে অনুমনু, তুই মন খারাপ করে আছিস কেন? তোর জন্য তো ভালো, মাঝে মধ্যে তুই আমাদের বাড়িতে বেড়াতে চলে যাবি, তখন কত মজা হবে। সবাই অনেকদিন পর পর গেট টুগেদার করতে পারবো। সবাই একসাথে থাকার মজা তো আর হবে না আমাদের সবার। দূরে থাকলে সম্পর্কের মাঝে দূরত্ব চলে আসে। দূরে থাকলে সব সম্পর্কের মাঝে দূরত্ব আসে না, অনেক সময় সম্পর্কের গভীরতা অনুভব করা যায় পাগলি। আরিয়ান বুঝতে পারে এমন ভাবে চলতে থাকলে কখনো অনুর মনটা ভালো হবে না, তাই আমার নিশ্চয়ই কিছু করা উচিত যাতে করে অনু এই সব কিছু ভুলে যায়। যদি কারো অফিসে যাওয়ার ইচ্ছে হয় তাহলে যেন সে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে চলে আসে। আমি তার জন্য গাড়িতে অপেক্ষা করবো, নয়তো আমি তাকে রেখে অফিস চলে যাব বলেই হন করে বাড়ির বাইরে চলে যায়। অনু তো একদম অবাক হয়ে যায়, এইটা কি হলো? বউয়ের সাথে বসের মতো অ্যাটিটিউড দেখানো। তার এই অ্যাটিটিউডের মাথায় যদি আমি পানি ঢেলে না দিই তাহলে আমার নামও অনু না। অনু খুব স্টাইল করে সেজে গুজে বাড়ির বাইরে এসে দেখে আরিয়ান আগে থেকেই গাড়িটা ড্রাইভিং সিটে বসে আছে। অনু তাই দেখে নিজের দুষ্টু বুদ্ধি কাজে লাগায়, আরিয়ানের সাথে গাড়ির সামনের সিটে না বসে সোজা গিয়ে গাড়ির পিছনের সিটে বসে। এই যে ম্যাডাম, আপনার কি আমাকে দেখে ড্রাইভার বলে মনে হয়? ড্রাইভার এত সুন্দর স্মার্ট হলে মন্দ হয় না, তার সাথে ভালোই রোম্যান্স করা যাবে, কিন্তু আফসোস আমি বিবাহিতা। দেখো অনু, একদম ফাজলামি করবা না, সোজাভাবে সামনে এসে আমার পাশের সিটে বসে পড়ো। আমার কিন্তু অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। অফিসে কি সুন্দরী কেউ আছে নাকি যে অফিসে যাবার জন্য এত তাড়াতাড়ি করছেন? ব্যাপার কি বলবেন একটু? এই তো মহিলা মানুষের এই একটাই সমস্যা, সোজাভাবে কথা বুঝতেও চায় না, আবার সোজাভাবে কথা বলতেও চায় না। এখানে অনেক মহিলা নেই, আমি একমাত্র তোমার বউ উপস্থিত আছি, তাই মহিলা জাতিকে ডেকে না আনলে খুশি হব। মাপ চাইছি ম্যাডাম, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। এবার কষ্ট করে আপনার স্বামীর পাশে এসে বসলে খুশি হই আমি। এই যে বর, এদিকে আসেন, আপনার কপালে নোংরা লেগে আছে। আমার কথা একটুও তোমার বিশ্বাস হয় না? এই তোমার ভালোবাসার নমুনা। আজব সমস্যা তো, তোমার কথা অবিশ্বাস সবার মতো কোনো কিছুই তো নেই। নোংরা লেগে আছে তা পরিষ্কার করতে আয়নার সামনে দেখতে যাচ্ছিলাম। তোমার পাশে এত সুন্দরী বউ বসে আছে, যার দুইটা সুন্দর চোখ আছে, নোংরা মুছে দেওয়ার জন্য দুইটা হাত আছে। থাকবো, তোমাকে আর গরুর মতো বউয়ের রচনা লিখতে হবে না। যাও, তোমার কপালে নোংরা পরিষ্কার করা হয়ে গেছে। দিব তো একটা চুমা, তার জন্য তো কথা ঘোরানোর কি আছে, সোজা চুমা দিলেই পারো। আপনাকে তো আর স্বাদে নিরামিষ বলি না। আরে এর মাঝে যে রোমান্টিক ভাব আছে তা আপনার বোঝার কর্ম না। হ্যাঁ, আমার যা মন চাইবে যেভাবে ইচ্ছা তাই করব, তাতে বাধা দিতে আসবেন না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু অফিসে গিয়ে কোনো উল্টোপাল্টা কাজ একদমই করবে না, এই আমি বলে দিলাম। নয়তো তোমাকে একদম পাহাড়ের ওপর নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো, বলে দিলাম কিন্তু। ধাক্কা দিয়ে যেখানে ইচ্ছে হয় সেখানে পাঠাবে, সমস্যা নেই। আমিও আমার সাথে তোমাকে সাথে করে নিয়ে যাব, নো চিন্তা, ডু ফুর্তি। আরিয়ান হাসতে হাসতে গাড়ি ড্রাইভিং করতে শুরু করে দেয়। এদিকে অফিসে এসে আরিয়ান অনুকে আগে নামিয়ে দিয়ে পরে গাড়িটা পার্কিং করে চলে আসে। অনেকদিন পর অনুকে সবাই অফিস থেকে অবাক হয়ে যায়। তার থেকে বেশি অবাক অনু নিজে, কারণ তাদের অফিসের সব পুরাতন কর্মচারীগণ কেউই নেই, সবাই নতুন এখানে। তাই সবার সাথে অনুর আবার নতুন করে পরিচয় পর্ব শুরু হয়। সব থেকে বেশি সারপ্রাইজ হয় অনু এখানে নতুন ম্যানেজার আর নতুন পিএকে দেখে। ম্যানেজার হচ্ছে রুবির বর আর রুবি আরিয়ানের পিএ। এত বছর পর রুবির সাথে দেখা হবে এটা কোনো দিনও অনু ভাবতে পারেনি। তুমি এখানে কিভাবে আসলে? তোমাকে এখানে ঢুকতে দিয়েছে কে? আমি অফিসের বসের পিএ, নতুন নিয়োগ দেওয়া হয়েছিল, সেখান থেকে চাকরি পেয়েছি। তুমি এখানে কিভাবে আসলে? তুমি যে বসের আন্ডারে কাজ করো, আমি সেই বসের পিএ ছিলাম। আহারে বেচারি, সেই দিন যে না মরে বেঁচেছিলে তাই অনেক। তারপরও যে এত বড় অফিসে চাকরি পেয়েছে তোমার মতো মেয়ে, এটাই তো অনেক বড় ব্যাপার। তবে আফসোস, এই চাকরিটা আর রইল না তোমার।
অনু রুবির সাথে আর কথা না বাড়িয়ে সোজা আরিয়ানের কেবিনের দিকে যেতে শুরু করে দেয়। স্যারের কেবিনে তার বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। নিকুচি করি তোমার বসের অনুমতির, তাই বলে রুবিকে ধাক্কা দিয়ে সোজা আরিয়ানের কেবিনের ভেতরে প্রবেশ করে দরজা ভেতর থেকে লক করে দেয়।